আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, এই কথা তো আমরা বরাবর শুনে এসেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথা কতটা সত্যি সেই নিয়ে কিন্তু একটু প্রশ্ন থেকেই যায়। আজকে পুরুষদের পাশাপাশি মেয়েরাও বিভিন্ন ক্ষেত্রে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরি, সব জায়গায় মাথা উঁচু করে নিজের সম্মান তৈরি করছে, নিজের নাম প্রতিপত্তি একটা দৃষ্টান্ত তৈরি করছে। এরকমই এমন একজনের সাথে আমাদের আজকের পরিচয়, যার জার্নিটা খুব ইন্সপায়ারিং। তিনি কে? আসুন আলাপ করে নিই আজকে আমাদের অতিথি অঞ্জনা দত্ত। নমস্কার ম্যাডাম, প্রথমে কৃষ্টিতে অনেক অনেক স্বাগত জানাই। যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে মহিলা এন্টারপ্রেনার আমাদের সবসময় খুব ইন্সপায়ার করে এই বিষয়টা, এবং মেয়েদের জার্নি এত সুন্দর করে আপনি যে এগিয়ে চলেছেন, এই জার্নির গল্পটা একটু শুনতে চাই। শুরু থেকে কেমন ছিল বিষয়টা? প্রথমে সকলকে আমার নমস্কার জানাই এবং হ্যাপি নিউ ইয়ার সকল দর্শকদের। জার্নিটা শুরু হয়েছিল 2018-তে আমরা এই জায়গাটা দেখি এবং জায়গাটা পছন্দ করি। এই জায়গাটা একটা জাস্ট স্টোরেজ মতো ছিল, তো সেটাকে এটা জাস্ট স্টোর রুম ছিল, মানে যেরকম বালি সিমেন্টের গোডাউন হয় এরকমই ছিল। এবং আমাদের যে ওপরে যে ল্যান্ডলর্ড, উনি এখানে থাকতেন না, এমনি এখনো খুব কমই থাকেন, উনি থাকতেন হচ্ছে দিল্লিতে। তো এবার এই জায়গাটা এরকম বন্ধ পড়েছিল এবং পিছনে যে কিচেন এরিয়াটা আমাদের দেখলেন, ওই কিচেনটা ছিল একটা জাস্ট গার্ডেন, মানে ছোট বাগান মতো, তাও মেনটেন না, জাস্ট ওই আগোছালো এরকম। তো সেটাকে রেনোভেট করে এবং এটাকে এই লুকটা দিতে মোটামুটি আমার 2018 থেকে 2019 লেগে গেছে, মানে 1 বছর। এটাকে প্রায় 9-10 মাস লেগেছে। তো তারপরে 2019-এর ডিসেম্বরে এটা ওপেন হয় ক্রিসমাস ইভে। আর 2000 সেই সময় তো সবার খুব ভালোই লেগেছিল, নতুন রেস্টুরেন্ট একটু নতুনভাবে শুরু করছি, জায়গাটাও সুন্দর, সামনে বাইপাস ছিল, শুরুটা তো খুবই ভালো হয়েছিল। কিন্তু এপ্রিল থেকে আবার একটু গন্ডগোল হয়ে গেল, সবারই, আমার একার না। এপ্রিল থেকে লকডাউন শুরু হলো কোভিডের সময়, তো সেই সময়টা খুব খারাপ গেছে। 2020টা ভীষণই খারাপ গেছে, 2021টাও প্রায় খারাপই গেছে। তো সেইগুলো কাটিয়ে এখন এই 7 বছরে চলছে ইউয়ান। জার্নিটা শুরু করার পরপরই কোভিডের ধাক্কা, সেইটাতে একটু কি মোরাল ডাউন হয়ে গেছিল? হ্যাঁ, মোরাল তো ডাউন হয়েছিল, কারণ এতটা একটা ওভারহেড তো আছে, একটা বাড়ির রেন্ট, তারপরে এতগুলো স্টাফ, মোটামুটি 8-9 জন 10 জন স্টাফ, তাদের স্যালারি। এবার তাদেরকে যদি আমি বলি যে না তোমরা চলে যাও, তো তারাও তো আমার উপর ডিপেন্ডেবল। একটা তো ইটস গ্রুপ, একটা ইউনিট, তো এবার টিম ওয়ার্ক, আমার একার দ্বারা তো এটা চলবে না। তো যেরকম কিচেনে আমার কিচেন স্টাফকে দরকার, সেরকম হলের লোককে দরকার সব। তো ওই সময়টা ওরা স্যালারি 50% করে ওরা ওইভাবে, ইভিন বাড়িওয়ালাও আমাদেরকে, যিনি আমাদের ল্যান্ডলর্ড, উনিও খুব হেল্প করেছিলেন ওই সময়টা, একটু রেন্ট কমিয়ে সব মিলিয়েই। তবে রেস্টুরেন্ট কখনো বন্ধ করিনি, হয়তো 10 মাসখানেকের 15 দিন মতো একটু বন্ধ ছিল, যখন একদম পুরো লকডাউন ছিল, রাস্তায় সবাই বেরোনো বন্ধ। বাট তারপরে যখন আমাদেরকে ওই যে পারমিশন দেওয়া হলো যে হোম ডেলিভারি করা যাবে, তখন আমরা ওইভাবেই কিছু অল্প স্টাফ নিয়ে কন্টিনিউ লিখেছিলাম। ঠিক আছে, কিভাবে করতাম আমরা নিজেরাই, তখন খুব কম, কিচেনে 2 জন স্টাফ ছিল, একজন রান্না করতো, একজন ওয়াশিং এর জন্য। আর সেই যে রান্না করতো সেই সব জোগাড় টোগাড় করে নিয়ে সকালবেলা এবারে আমরা কি করতাম, মোবাইলে আমরা সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা হোম ডেলিভারি করে দেবো। এবং সেটা আমরা পিপি কিট, সেটাও খুব টাফ ছিল সেই জার্নিটা। ঠিক আছে, পিপি কিট পরে, ইভেন আমিও অনেক প্রচুর বাড়িতে গিয়ে পিপি কিট করে, কম্বো বক্স তখন, ঠিক আছে, তো ওই ডিস্টেন্স বাড়ির নিচে ব্যাগের মধ্যে দিয়ে দিতাম, তো তারা তুলে নিত ওপর থেকে। আর ওরাও আবার অনলাইন পেমেন্টটা তখন এত কম ছিল, তখন এই ব্যাগের মধ্যেই টাকা দিয়ে দিত, আমরা নিয়ে চলে আসতাম। ওইভাবে প্রচুর দিন চলেছে। শুরুতে বলে না, একটু খারাপ সিচুয়েশনের পরে খুব ভালো সময়টা আসে। আমার মনে হয় শুরুতে ধাক্কাটা পেয়ে তারপর গ্রোথ আরো ডবল হয়ে গেছে। এটাই। আর আরেকটা যেটা আমি জিনিস জানতে চাই, যে রেস্টুরেন্ট তো অনেক রকম কুইজিন আমরা বাঙালি, কিন্তু চাইনিজটা বাছার কারণ কি? এটা কি আপনার ফেভারিট কুইজিন? না, শুধু আমার ফেভারিট না, আমার তো বাঙালি ফেভারিট, আমি তো বাঙালি খাবার সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার সাথে আমাকে এই রেস্টুরেন্টের বিজনেসে যে হেল্প করেছে, সে আমাকে বললো যে বাঙালি রেস্টুরেন্ট কলকাতায় সব আছে, প্রচুর আছে, কিন্তু চাইনিজও আছে। কিন্তু আমাদের কনসেপ্টটা ছিল এটা যে ধরুন দিনের বেলা ম্যাক্সিমাম লোকেই বাঙালি খাবার বাড়িতে খায়, তো সন্ধ্যেবেলাও গিয়ে আবার বাঙালি
খাবার খাবে, তার জন্য প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু একটা মানে কম অল্প বাজেটের মধ্যে অথচ একটু ফাইন ডাইন পাবো, ঠিক আছে। আর মানে চাইনিজটা একটু যেহেতু একটা অন্য খাবার, মানে স্ন্যাক্সেও আমরা কিন্তু চাইনিজটাও প্রেফার করি। আর এবং আমাদের যে সম্পূর্ণ চাইনিজ তা না, আমাদের একটু ইন্ডো চাইনিজ আছে, আমাদের এখানে মানে কিছু কিছু ফিউশন ডিশ আছে যেগুলো প্রপার চাইনিজ নয়, ঠিক আছে, কিন্তু মেন চাইনিজই থিম এবং খাবার সবকিছুই চাইনিজের ওপরে। আর আমি যেটা বলতেছি ডেকোরেশন, আমি ঢুকে দেখলাম এত সুন্দর, মানে ছিমছাম কিন্তু খুব মনোগ্রাহী একটা ডেকোরেশন। এইখানে এই কনসেপ্টটার মধ্যে কি আপনারও? আমার তো আছে, কিন্তু আমার থেকেও বেশি জিনিস সে হচ্ছে মানে আমার একজন আছেন আমার সঙ্গে যে প্রথম থেকে হেল্প করে এসেছে, বাপ্পাদা। ও আমাকে প্রথম এই মানে ইন্টেরিয়ারে আমার কোনো কিছুই আমার হাত নেই, সেই সবকিছু ওনারই মস্তিষ্ক প্রসূত, এবং উনি এটা খুব ভালোবাসে। এবং তোমরা যদি আমার পুরী রেস্টুরেন্টে যাও সেখানেও ডেকোরেশন দেখবে এইরকমই, কিন্তু পুরী রেস্টুরেন্টটা কিন্তু মাল্টি কুইজিন, ওখানে বাঙালি, চাইনিজ, ইন্ডিয়ান সব পাওয়া যায়। সেটা আমার মানে গ্রাহকদের অনুরোধে প্রথমে চাইনিজ করেছিলাম, কিন্তু যেহেতু পুরী তো আমাদের ম্যাক্সিমাম বাঙালিদের জায়গা, আর দুপুরবেলা সমুদ্রে স্নান করে এসে সবাই একটু বাঙালি খাবার চায়, সেই কথা মানে দেখলাম প্রথম 15 দিন পর দেখলাম সবাই বাঙালি চাইছে, তো সেই জন্য ওখানে বাঙালি আর ইন্ডিয়ানটা অ্যাড করা। মানে পুরীতে গেলে ইউবান সকালবেলাতে দুপুরে বাঙালি খাবার দেবে, আর রাত্রে তাই না, সকালবেলা মোটামুটি 9টার সময় ব্রেকফাস্ট পাবে, দুপুরে লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স, রাত্রে ডিনার, এভরিথিং একদম সকাল 9টা থেকে রাত 12টা। আচ্ছা। আর লোকেশনটা খুব সুন্দর, মোটামুটি বাঙালিরা সবাই জানে, যেটা স্বর্গদ্বার, যেটা চৈতন্য চক আছে ওর সামনে। মানে পুরী তো বাঙালিদের কাছে মানে বাঙালি মানে বছরে কতবার পুরী যায় সেটা তো আর গুনে বলা যায় না সবার। ইনফ্যাক্ট আমিও এবছরে কিছুদিন পরেই আমি পুরী যাচ্ছি, জগন্নাথ বাবার আশীর্বাদ আমাদের সঙ্গে, আমরা সেখানে বারবার যেতে পারি। সেখানে এইরকম একটা রেস্টুরেন্টের খোঁজ আজকে আমার চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, সেটা কিন্তু আরেকটা প্রাপ্তি হলো। তো এখানে কলকাতাতে শুধু এখানেই রয়েছে, আর পুরীতে রয়েছে। আরেকটা যেটা আমি কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে এই যে মেনু কিউরেট করার সময়তে সেগুলো কোন বিষয়গুলো মাথায় রাখেন? মানে বেশি তো বাঙালির ক্ষেত্রে, আমি একটা চাইনিজের ক্ষেত্রে বলতে চাই, আমরা খুব হাস্যকর ভাবেই বলি, সারা মেনু ঘেটে বাঙালি অর্ডার দেয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এর বাইরে কিছু। হ্যাঁ, কিন্তু আমি যখনই রেস্টুরেন্টে থাকি বা আমি যখন কেউ সাজেস্ট করে আপনাদের এখানে স্পেশাল ডিশ কি, আমি কিন্তু কখনো বলি না কাউকে, এটা অনেক গেস্টই জানে যে আমাদের কনসেপ্টটা হচ্ছে যাতে বাঙালির পাতে চাইনিজ। আচ্ছা, এটা আমাদের ট্যাগলাইন। তার মানেটা হচ্ছে খাদ্য আর সঙ্গীত, এটা তো কাঁটাতারের বেড়া মানে না। তো এবারে কি হয়, আমরা বাঙালিরা ভীষণ মাছ খেতে ভালোবাসি, ঠিক আছে। এবারে আমাদের এখানে মাছের বিভিন্ন চাইনিজ পদ, মানে ভেটকি দিয়ে, চিংড়ি দিয়ে, স্ন্যাপার দিয়ে, তারপরে আপনার বাসা আছে, তারপরে আপনার মানে এইটুকুটুকু ভেটকি মাছ যেগুলো একদম জ্যান্ত ভেটকি, সেইগুলো দিয়ে একদম আপনার প্লেটে ওরকম গোটাই আসবে, ওটাকে বোনলেস করে জাস্ট চাইনিজে টস করা। এই কিছু ফিউশন মেনু আছে যেগুলো মানে আমাদের বাঙালিদের কথা মাথায় রেখে করা হয়েছে। শুনেই খুব ইন্টারেস্টিং লাগছে, আমি নিশ্চয়ই চিকেন, চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো মোটামুটি সব জায়গায় আমরা পাই, একটু কমন চাইনিজ। হ্যাঁ, একটু। আরটা যেটা বলছিলাম ইন্দোনেশিয়ান রাইস, নাসি গোরেং, ওটা আমাদের খুব ফেভারিট, এবং যারা এখানে খায় তারা এখানে এসে আগে ওটাই অর্ডার করে। আচ্ছা, ঠিক আছে, ওটা একটু লেমন গ্রাস এবং লেবু পাতার ফ্লেভার থাকে, আর উপরে একটা ডিমের পোস্ট দেওয়া থাকে। শুধু এখানে না, পুরীতে গিয়েও লোকে এটা খোঁজে। আচ্ছা, মানে এটা এখানকার সিগনেচার একদম, নাসি গোরেং উইথ কুম্পাও ফিশ। ও আচ্ছা, বাহ, মানে এত খাবারের কথা বলতে বলতে আমার মনে হচ্ছে জিনিসগুলো সামনে এলে খুব ভালো হতো, তাই প্রসঙ্গটা একটু অন্যদিকে নিয়ে যাই। যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, একজন মহিলা যখন ব্যবসার ক্ষেত্রে আসে সেখানে তো খুব রাস্তাটা খুব ইজি হয় না, অনেকে অনেক নানা লোকে নানা কথা বলে, অনেক নেগেটিভিটি আসে। এইরকম কোনো কিছু কি ফেস করতে হয়েছে যে মনে হয়েছে যে খুব কঠিন হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে ব্যাপারটা? দেখো, আমি একটু কথা বলি, আমি খুব কম বয়স থেকে চাকরি করছিলাম, ঠিক আছে। আমি এয়ারলাইন্স চাকরি করতাম, তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমি এমআরআই হসপিটাল চাকুরিয়া, ওখানে অ্যাসিস্ট্যান্ট ছিলাম ফ্লো ম্যানেজার। তো ওখানে আমি বহুদিন চাকরি করেছি। করার পরে আমার এক ছেলে এক মেয়ে, তো ওদেরকে একটু বড় করার জন্য মাঝখানে আমাকে 1-2 বছর ব্রেক নিতে হয়। তারপরে আমি যেটা বললাম, বাপ্পা ওর হেল্প নিয়ে, ওর সহায়তা দিয়ে আমি প্ল্যানটা আনলাম যে আমি একটু রেস্টুরেন্ট করবো। তার কারণ হচ্ছে যেহেতু এয়ারলাইন্সের ব্যাপারটা আমার
মানে প্রথম থেকেই ছিল নিজের মধ্যে। তো হসপিটালিটিটা মানুষের মধ্যে মানে স্প্রেড করে দেওয়ার জন্য তখন ভাবলাম। আর একটা জিনিস কি, ব্যবসা করলে তো যা হয়, নিজে ফ্রিল্যান্সে কাজ করলে মানে ওই চাকরির যে ঝামেলা ঝক্কি সেটা হয় না। অবশ্যই। তবে হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন তো আছে, অনেক কিছু ফেস করতে হয় এবং এখনো করতে হচ্ছে। তখন আমার বাচ্চারা খুব ছোট ছিল, তো ওদেরকে বাড়িতে রেখে একা আমার পক্ষে একটু ডিফিকাল্টি ছিল রেস্টুরেন্টটাকে দেখা এবং ব্যালেন্স করা। সবার ক্ষেত্রে মনে হয় বাড়ি আর বাইরেটা সামলানো একটা চ্যালেঞ্জ, কিন্তু আমরা মেয়েরা সবটাই মানে অতিক্রম করে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এটা আমরা মেয়েরা সবকিছু অতিক্রম করতে পারি যদি ইচ্ছে থাকে। আমি বলছি, আমি 2023-এ একটা রেস্টুরেন্ট দেখে আমার পছন্দ হয়েছিল জায়গা, পুরীতে, যেটা আমি এখন করেছি। তো সেখানে একটা অন্য রেস্টুরেন্ট ছিল এবং ডিসপ্লেড প্রপার্টি ছিল, আমি না জেনেই ওখানে টাকা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, এবার আমি টাকাও ফেরত পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না। কিন্তু ওই 2023 থেকে 2025 আমি প্রত্যেক 2 মাস অন্তর যাতায়াত করে করে এই ব্যাপারটাকে ডিসপিউটে ক্লিয়ার করে আফটার লাস্ট 2025-এ 15ই এপ্রিল আমি জায়গাটা হাতে পাই। সেটা মধ্যে জগন্নাথ একদম ওনার আশীর্বাদ চাইতে একটা পাতাও নড়ে না। কিন্তু আমার কথা হচ্ছে পেশেন্স রেখে এগিয়ে চলে। বারবার আমি এখনো আমি প্রত্যেকটা মানে 1 সপ্তাহ 10 দিন পর পর আমি পুরী যাই। সকালবেলা 6টায় বন্দে ভারত ধরি, বন্দে ভারত ধরে আমি দুপুর 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাই। পৌঁছে আমার ওখানে মানে লাগেজটা ওখানে একটা জায়গায় রাখি, রেখে আমি সোজা রেস্টুরেন্টে চলে যাই, ওখানে গিয়ে থাকে, কাজকর্ম করি, তারপর রাত্রিবেলা বাড়িতে ওখানে আমার একটা বাড়ি আছে, তো ফিরি। এবং যখন আমার কলকাতায় ফেরার হয়, আমি মানে ওই ডেটা এক রাত্রি, যেটা আমাদের পুরীতে সবাই ক্ষেত্রে হয় 1 রাত জার্নি, সেটা নষ্ট করি না। আমি কি করি, দুপুরবেলা সব লাঞ্চের ব্যবস্থাটা করে ওখানে রেস্টুরেন্টে দুপুর 2টোয় আমি বন্দে ভারত ধরি। মানে এখন ওটা 1:40 হয়ে গেছে, বন্দে ভারত ধরে আমি রাত 8:30টায় বাড়ি পৌঁছে যাই। আচ্ছা আচ্ছা, মানে যেটা কথা বলতে এত ভালো লাগে, আরেকটা কথা জানতে খুব ইচ্ছে হচ্ছে, এই যে এত ব্যস্ততা, মানে একবার কলকাতা পুরী মানে দৌড়োদৌড়ি, তার মাঝখানে যে ছুটি সময়টা, নিজের জন্য সময়টা কিভাবে কাটান? আমি কিন্তু নিজের জন্য এখন সময়টা একটু মানে কমই পাচ্ছি পুরীটা হওয়ার পর। তার আগে আমি বছরে একবার করে ঘুরতে যেতাম ছেলে মেয়েকে নিয়ে। তো আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আর আমার 2টো হেল্পিং হ্যান্ড আছে, যারা মানে ওরা ছাড়া কিন্তু আমার পক্ষে খুব ডিফিকাল্ট, কারণ ওরা আমার বাচ্চাদেরকে দেখে রাখে। তো তার মাঝখানে বছরে একবার করে ঘুরতে যেতাম। আর এই পুরী হওয়ার মাঝখানে 1-1.5 বছর আমি কোথাও যেতে পারছি না। আচ্ছা, কিন্তু এটার মধ্যে বোধহয় একটা আনন্দ আছে। হ্যাঁ, আমার খুব ক্লোজ 2-3 জন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি কি করি, উইকেন্ডে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে মানে কলকাতার মধ্যে একটুখানি গান টান শুনি, একটু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি, এইভাবে ছেলে মেয়ে একদম ছেলে মেয়ে আছে। আমার মনে মানে মহিলারা যদি চান তাহলে অল্প অল্প জিনিসে তো আমরা খুশি হয়ে যাই, সেখানে আমাদের বড় কিছু দরকার হয় না। আমি যদি ভাবি যে আমি অনেক বড় জায়গা, মানে ধরো আমি বলছি, আমি যদি ভাবি যে আমি অ্যাব্রড যাবো, তার নিচে আমি কোথাও যাবো না। ঠিক আছে, আমি নিজে রেস্টুরেন্ট চালাচ্ছি, আমি একটা রেস্টুরেন্টের মালিক, আমি আমার আন্ডারে 30টা ছেলে কাজ করছে। তো আমি কেন পুরী যাবো, আমি কেন দীঘা যাবো, আমি কেন মানে ধরো ভালো মরিশাস যাবো না, আমি কেন ইউরোপ যাবো না, তাহলে হবে না। আমাকে আনন্দটা এখানেও খুঁজে নিতে হবে। তো আমি সেটাতেই খুঁজি। আমি ছেলেমেয়েকে নিয়ে বের হই মাঝে মাঝে, আমি আন্দামান গেছি, আমি গোয়া গেছি, এগুলো তো চলতে থাকে। কিন্তু পুরীটা তো আর কি, পুরীটা আমাদের আরেকটা বাড়ি, সব বাঙালিরই আরেকটা বাড়ি পুরী। এই সমস্ত ব্যস্ততার মাঝখানে আমরা যে এই ছোট ছোট মানে কোয়ালিটি টাইমটাকে খুঁজে বের করে। রিসেন্টলি লাস্ট উইকে আমি পুরী যাওয়ার আগে, মানে এই ক্রিসমাসের আগে, আমি আমার বন্ধুদের যার কথা বলছিলাম, যাদের কথা, ওদের সাথে হাউস সিটিতে ধুরন্ধর দেখতে গেলাম। আচ্ছা, তো ওটাতেও ভীষণ মজা। রাত 10টায় শো, রাত 2টোর সময় ফিরেছি। একদম, সেটা তো একদম এই ডেইলি লাইফে ছোট ছোট বিষয়গুলোই তো অনেকটা আমাদের। আমি কিছু একটু সোশ্যাল ওয়ার্কও করি। আচ্ছা, তো সেগুলোর মধ্যেও খুব মজা পাই। সেটা দীপাঞ্জন দা আমার ভীষণ হেল্প করে। ঠিক আছে, এইগুলোর ব্যাপারে মানে আমি যখন বলি আমি এটা করতে চাই, তো সব ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, ওটা আমাদের মানসিক শান্তি একদম। আর আমি ধরো ইউয়ানের জন্মদিন যেটা বলছিলাম ক্রিসমাস ইভে, তো আমার একটা ফিক্সড একটা এনজিও আছে, ওদেরকে আমি বলে দিই, ব্যবস্থা করে দিই। ওরা কি করে বাসে করে নিয়ে আসে বাচ্চাদের, সমস্ত বাচ্চারা যারা মানে আন্ডার প্রিভিলেজ বাচ্চা, তারা এখানে এসে খাওয়া দাওয়া করে, তারপরে নাচ গান করে। ওরা হোমলেস, ঠিক আছে, তাদের জন্য গিফট থাকে। পুরো ওই সারাটা দিন ওদের সাথে স্পেন্ড করি। আর একদিন আমি ওই বেয়ালার ওখানে একজন আছে শান্তি নীর বলে বৃদ্ধাশ্রম, ওখানে যাই,
আচ্ছা। ওইভাবে সব মাসের একটা করে দিন আনন্দ কাটালেই তো হয়ে গেল। হ্যাঁ একদমই তাই। আর এই কথা ধরে আমার আরেকটা কথা জানতে ইচ্ছে করছে, এইখানে ছোট ধরুন কারোর বার্থডে পার্টি বা এগুলো কি হ্যাঁ, এখানে হ্যাঁ, arrange, আমাদের করা যায়? ওপেন ডিচ মিলিয়ে 70টা সিট, আচ্ছা। কিন্তু যখন বুফে হয় তখন 100 জনও হয়েছে। মানে আচ্ছা। এরকমও হয়েছে, আমি বলি কোভিড এর সময় মানে আমাদের তো সরকার থেকে বলে দিয়েছিল যে 50 জনের বেশি নিমন্ত্রণ করা করা যাবে যাবে না না, অতিথি। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে কিন্তু বিয়ে হয়েছে। ও, তাই এখানে নাকি? হ্যাঁ, আচ্ছা। এখানে বিয়ে হয়েছে। এখানে মানে এই জায়গাটায় রেজিস্ট্রি আমরা অ্যারেঞ্জ করেছিলাম, রেজিস্ট্রি মালা বদল সিঁদুরদানও হয়েছে, আর ভেতরটা বুফে হয়ে খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা তো এখনো হয় 70-80 জন ছোট ছোট গেট টুগেদার। আচ্ছা, মানে গেট টুগেদারের একটা কোজি জায়গাতে আমরা করতে গেলে ছোট একদম। বার্থডের জন্য সবসময় বড় জায়গা পাওয়া যায়, কিন্তু ওই 15-20 জনের যদি একটা গ্যাদারিং করতে চাই হ্যাঁ। ওইরকম জায়গার খুব অভাব। হ্যাঁ, সেখানে- এবার সেই জন্য আমাদের তো কোনো অ্যাকোমোডেশন চার্জ আমরা লাগে না, ঠিক হ্যাঁ। আছে। এবার যেটা ধরো মানে কি ধরো যেটা খেতে চাইবে মেনু সেইভাবে সেট বিল করে দেওয়া হয়। একদম। এবার কেউ যদি চাইনিজের সাথে একটা দুটো ইন্ডিয়ান বা একটু বাঙালি অ্যাড করতে চায় সেটাও আমরা করে দিই। আচ্ছা। কারণ পুরোটাই তো তখন ওনার, একদম। যেহেতু পুরোটাই ওনার গেস্ট, তো আমরা সেইভাবে মেনু কিচেন থেকে করে দিই। আচ্ছা, মানে পুরোটা কাস্টমাইজ করে নিজের মতো করে এবং করা আমার যায়। স্টাফদের সেইভাবেই ট্রেন করা আছে যারা এখানে বা পুরীতে আছে। মানে যদি পুরীতে যাও তাহলে বুঝতে পারবে, এবং এখানেও তো আসলে বুঝতে পারবে। ওরা মানে আমি এটা ফার্স্ট প্রায়োরিটি যে গেস্ট যেন এসে ফিল করে যে আমি আমার বাড়ির ড্রয়িং রুম বা ডাইনিং রুমে বসে খাবারটা খাচ্ছি। এই আন্তরিকতাটা এইটা যেন থাকে। মাস্ট। আর সেটা বাঙালির হ্যাঁ। একটা ইউএসপি যে বাঙালি একদম। খুব আপ্যায়ন করে আন্তরিকতার এবং সাথে। সেটা যদি তুমি আমার গুগলে গুগল রিভিউ আমরা সবাই দেখি, গুগলের রিভিউ দেখো পুরীতে বা কলকাতা, সেইটুকু আমার মানে প্রাপ্য। এবার যদি কোনো খাবার পছন্দ না হলে ওদের বলা আছে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবে, চার্জ করবে না, সেগুলো তো দেখো সবার সব পছন্দ সেটা তো হয়। হ্যাঁ আলাদা ব্যাপার। কিন্তু কিন্তু মানে চাইনিজকে ভালোবেসে আমরা সবাই সেটা ভালোবাসি। হ্যাঁ, এবং আর এখন তারা যেন সেটা ফিল করে যে বাড়ির ড্রয়িং রুম বা ডাইনিং রুমে বসে খাওয়া একদম দাওয়া হোমলি করছে। অ্যাটমসফিয়ারে হ্যাঁ। একটা খুব সুন্দর পরিবেশে মনের মতো খাবার, একদম। সেটা ঠিকানা হচ্ছে ইউয়ান, তাই তো? আমি চেষ্টা করি। একদম ভীষণ ভালো লাগলো কথা বলে, এবং আপনি যে বললেন যে সবকিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে নিতে হবে, ভালো লাগা খুঁজে নিতে হবে, এটাই মানে আমার সাথে আরো বেশি কানেক্ট করলো, কারণ আমিও এই একই পলিসিতে বিশ্বাস করি। হ্যাঁ, একদম। না হলে তো এরকম ভাবে মানে অশান্তি মনে নিয়ে যদি আমি জার্নি করি, না আমি নিজে শান্তি পাবো, একদম। না আমি আমার স্টাফদের শান্তি দেবো। যদি ওরা না শান্তি পায় তাহলে ওরা গেস্টকেও শান্তি দিতে পারবে না। একদম। এবং দিনের শেষে যখন আমি বাড়ি যাচ্ছি তখন যাদের জন্য আমার এত মানে সংগ্রাম করা হ্যাঁ, বা আমার একদম। জার্নি, আমার বাচ্চারা, তারাও শান্তি পাবে। একদম। তো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু শূন্য। তো সেই জন্য এই যেটা আছে ওটার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাওয়াটা, মানে এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। খুব ভালো লাগলো এই কথাটা শুনে, এবং আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। লাস্টে বলবো কৃষ্টির জন্য, সকলের জন্য কিছু যদি বলেন। বৃষ্টির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি চাই যে এটা আরো অনেক বড় হোক এবং এগিয়ে চলুক। আর তার জন্য আমাদের থেকে বা ইউয়ানের পক্ষ থেকে যত রকম সহায়তা লাগবে ইউয়ান সবসময় আছে, নোট করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।